একজন কনফিউজড পেশেন্ট, সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো। আমরা তার সেরাম সোডিয়াম মেপে দেখলাম 118 মিলিমোল পার লিটার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ট্রু হাইপোটোনিক হাইপোনেট্রিমিয়া, নাকি গ্লুকোজের কারণে সোডিয়াম শুধু কম দেখাচ্ছে? এই ডিসিশনের শুরুই হচ্ছে সেরাম অসমোলালিটি থেকে। কারণ সেরাম সোডিয়াম দেখলেই পুরো পিকচার পাওয়া যায় না। হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, সিয়াদ, ডায়াবেটিস ইনসিপিডাস এগুলোর ফ্লুইড প্রবলেম বুঝতে সেরাম অসমোলালিটি খুব বেসিক একটা কনসেপ্ট। তাহলে সেরাম অসমোলালিটি আসলে কি? সহজ করে বললে, 1 কিলোগ্রাম ওয়াটারে মোট কতগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে সেটার মেজারমেন্ট হলো সেরাম অসমোলালিটি। এখানে আমরা কোনো পার্টিকেল কত বড় সেটা আমরা ইম্পর্টেন্ট দেব না, অর্থাৎ নট দেয়ার সাইজ। আমরা পার্টিকেলের কাউন্টটাকে গুরুত্ব দেব, পার্টিকেলের নাম্বারটাকে ইম্পর্টেন্স দেব। একটা অ্যানালজি মনে রাখবেন। ধরেন একটা রুমে মধ্যে কিছু মানুষ আছে। অসমোলালিটি জানতে আমরা কে কত লম্বা বা মোটা সেটা গুনছি না, আমরা শুধু দেখছি রুমের মধ্যে কতজন মানুষ আছে। ঠিক একইভাবে প্লাজমাতে কতগুলো ডিজলভ পার্টিকেল আছে, সেরাম অসমোলালিটি সেটা রিফ্লেক্ট করে। ব্লাডের মেজর কন্ট্রিবিউটরস হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে ব্লাডের মেজর কন্ট্রিবিউটর এবং তার অ্যাকম্পানিং অ্যানায়ন্স আছে হচ্ছে গ্লুকোজ এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তাহলে আমরা যদি এই সেরাম অসমোলালিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। 2 ইন্টু সোডিয়াম আয়ন প্লাস গ্লুকোজ বাই 18 ডিভাইডেড বাই 18 অ্যান্ড ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ডিভাইডেড বাই 2.8। এখানে আমাদেরকে ইউনিটগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে সোডিয়ামের যে ইউনিট, সোডিয়ামের ইউনিট হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। গ্লুকোজ এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এই দুটার যে ইউনিট সেটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। নর্মাল সেরাম অসমোলালিটি নর্মাল হচ্ছে 275 থেকে 295 মিলি অসমোল পার কেজি। এই যে সোডিয়াম আয়ন, এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তো এই 2 দ্বারা এখানে আমরা এটাকে কেন গুণ দিলাম? কারণ একটু আগে আমি বলছি যে সোডিয়াম আয়ন একা থাকে না, এর সাথে অ্যাকম্পানিং অ্যানায়ন্স থাকে। তাহলে সোডিয়ামের সাথে কী কী থাকতে পারে? সোডিয়ামের সাথে ক্লোরাইড থাকতে পারে, সোডিয়ামের সাথে বাইকার্বনেট থাকতে পারে। অর্থাৎ সোডিয়াম ডাজ নট ট্রাভেল অ্যালোন, তার সাথে সবসময় অ্যাকম্পানিং অ্যানায়ন্স থাকে, অর্থাৎ 2 অসমোটিক পার্টিকেলস। এখন আমরা দেখব সেরাম অসমোলালিটি কখন বাড়ে এবং কখন কমে। যদি আমাদের ব্লাডে ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, কি বেড়ে যায়? ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, অথবা লেস ইফেক্টিভ সোলর অর্থাৎ অসমোটিক্যালি অ্যাক্টিভ যে পার্টিকেলস, সেই পার্টিকেলস যদি কমে যায়, তার মানে দুইটা অপশন, যে ওয়াটার বাড়লো অর সলুট কমলো। এরকম যদি কন্ডিশন হয়, তখন আমাদের যে ব্লাডের অসমোলালিটি সেটা কমে যাবে। সেরাম অসমোলালিটি কমে যাবে। এরকম কী কী কন্ডিশন আছে হচ্ছে সিয়াদ, এক্সেস ফ্রি ওয়াটার ইনটেক যদি আমরা করি, তাহলে হচ্ছে সেরাম অসমোলালিটি কমে যেতে পারে। আবার যদি ব্লাডে ওয়াটারের পরিমাণ কমে যায় এবং অসমোলের পরিমাণ বেড়ে যায়, দুটো হতে পারে অথবা যে কোনো একটা হতে পারে, যে ব্লাডে প্লাজমার পরিমাণ, ওয়াটারের পরিমাণ কমে গেল অথবা অসমোলের পরিমাণ বেড়ে গেল, ওই সময়ও সেরাম অসমোলালিটি কী হবে? বেড়ে যাবে। এরকম কোন কোন কন্ডিশন আছে? ডিহাইড্রেশন হতে পারে, কারণ ডিহাইড্রেশনের কারণে কী হয়? আমাদের পানি স্বল্পতা হয় এবং সেই সময় ব্লাডে ওয়াটারের পরিমাণ কমে যায়। ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে, হাইপার গ্লাইসেমিয়া হতে পারে। এই কন্ডিশনগুলোতে
সেরাম অসমোলালিটি বেড়ে যেতে পারে। তাহলে ব্লাডের সেরাম অসমোলালিটি যদি কমে যায় তখন আমরা সেটাকে বলতেছি হাইপোটোনি। আর যখন সেরাম অসমোলালিটি বেড়ে যাচ্ছে তখন আমরা বলছি হাইপারটোনি। ইউজুয়ালি সেরাম অসমোলালিটি কমে গেলে সেখানে আমরা টিপিক্যালি আর কি, এখানে ডিফারেন্ট কেস তো অবশ্যই আছে, টিপিক্যালি হাইপোটোনিক হাইপোনেট্রেমিয়া পাই। এবং যদি ব্লাডের সেরাম অসমোলালিটি বেড়ে যায় তখন আমরা হাইপারনেট্রিপিয়া বা হাইপারটোনিসিটি বা হাইপারটোনিক হাইপারনেট্রিমিয়া পাই। এবার আমরা কিছু ক্লিনিক্যাল প্যাটার্ন বুঝব। আমরা জানি যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচের কাজ কি? কিডনিতে ওয়াটার রিটেন করবে এবং আমাদের যে ইউরিনকে কনসেন্ট্রেট করবে। এখন আমাদের যে সিয়াদের ফুল ফর্ম কি? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অর্থাৎ এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে এডিএইচের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়। যদি অ্যান্টি ডাইউরেটিক হরমোনের সিক্রেশন বেড়ে যায় তখন আমাদের কি হবে? যে কিডনি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে কোথায় যাবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে ব্লাডে যাবে। অর্থাৎ ব্লাডে এখন H2 এর পরিমাণ বেশি। এখন ব্লাডে যদি আমরা বেশি ওয়াটার দেখি বা ব্লাডে যদি ওয়াটার বেড়ে যায় তখন আমরা একটু আগে কী পড়লাম? তাহলে সেটা সেরাম অসমোলালিটি কমে যাবে। অর্থাৎ ব্লাডে ওয়াটার বাড়লো এবং সেরাম অসমোলালিটি কমে গেল, ব্লাডটা ডাইলিউট হয়ে গেল। আবার যেহেতু ব্লাডে ওয়াটার বাড়লো এবং ইউরিন আবার কনসেন্ট্রেটেড হয়ে গেল, কারণ ইউরিনে তো এখন আর ওয়াটার যেতে পারছে না, সো ইউরিনের অসমোলালিটি বেড়ে গেল। আবার একইভাবে ধরেন যে ব্লাডে 5টা সোডিয়াম ছিল। এখন 5টা সোডিয়ামের কতটুকু প্লাজমার মধ্যে ছিল? সাপোজ সেটা ছিল হচ্ছে 10 গ্রাম প্লাজমার মধ্যে। এখন এডিএইচ বেড়ে যাওয়ার কারণে যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে তখন প্লাজমা ডাইলিউট হলো, প্লাজমার পরিমাণ বেড়ে গেল। তখন এই একই 5টা সোডিয়াম আয়ন সে এখন আছে 20 গ্রাম প্লাজমার মধ্যে। তাহলে কনসেন্ট্রেশন কি কমলো নাকি বাড়লো? কনসেন্ট্রেশন এখানে কমলো। এখানে যেটা হচ্ছে, এখানে ব্লাডে সোডিয়ামের অ্যামাউন্ট কমছে না, কিন্তু ব্লাডটা ডাইলিউট হয়ে যাচ্ছে। এই কারণে একই পরিমাণ সোডিয়াম আয়ন আগে যে অ্যামাউন্ট ব্লাডে ছিল এখন তার থেকে বেশি অ্যামাউন্ট ব্লাডে আছে। এ কারণে যখন আমরা ব্লাড ড্র করব রোগীর শরীর থেকে, আগে যে আমরা যেই কনসেন্ট্রেশনে সোডিয়ামটা পেতাম এখন তার থেকে কম পাবো, কনসেন্ট্রেশনটা কমে আসবে। তো ব্লাড টেস্টে তো আমি এটাকে হাইপোনেট্রিমিয়াই পাবো, কারণ আমি কনসেন্ট্রেশন কম পাচ্ছি। কিন্তু আমরা এটাকে ক্লাসিফাই করব যে এই হাইপোনেট্রিমিয়াটা কি আসলে সোডিয়াম কমে যাওয়ার কারণে নাকি ওয়াটার বেড়ে যাওয়ার কারণে। সেখানে আসতেছে সেরাম অসমোলালিটির রোল। সেরাম অসমোলালিটি যদি কমে যায় তখন আমরা সেটাকে বলবো হাইপোটোনিক হাইপোনেট্রিমিয়া। এর মাধ্যমে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ব্লাডে যে সোডিয়াম, সেই সোডিয়ামটা কমে যায় নাই, বরং ব্লাডের টোনিসিটিটা কমে গেছে, অসমোলালিটি কমে গেছে, ব্লাড ডাইলিউট হয়ে গেছে, যে কারণে আমরা সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেটা কম পাচ্ছি। ঠিক এটারই উল্টা সিনারিও আমরা পাবো ডায়াবেটিস ইনসিপিডাসে। এখানে এডিএইচটা কমে যায় অথবা এডিএইচ থাকে, অথবা কিডনি এডিএইচে অ্যান্টিডায়াবেটিক হরমোনে রেসপন্স করছে না, মানে ওই যেটা বললাম যে ইনইফেক্টিভ এডিএইচ। ফলে ফ্রি ওয়াটার লস হয়, ওয়াটার বেরিয়ে যাচ্ছে কিন্তু ব্লাডে কিন্তু সলিউট থেকে যাচ্ছে। তাহলে রেজাল্টে আমরা কী পাবো? সেরাম অসমোলালিটি বেড়ে যাচ্ছে। আমি একটু আগে যে উদাহরণটাই দিলাম যে ব্লাডে নর্মালি উদাহরণস্বরূপ 5টা সোডিয়াম আয়ন ছিল 10 গ্রাম প্লাজমায়। এখন প্লাজমার মধ্যে যে ওয়াটারটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এডিএইচের কাজ না থাকার কারণে ওয়াটারটা পর্যাপ্ত রিটেইন হতে পারছে না। তখন এই 5টা সোডিয়ামই সাপোজ এখন 7 গ্রাম প্লাজমার মধ্যে আছে। তার মানে এখন একই পরিমাণ সোডিয়াম
কম অ্যামাউন্ট প্লাজমার মধ্যে আছে, তার মানে আমাদের ব্লাডের যে কনসেন্ট্রেশন সেটা বেড়ে গেছে, আমরা কনসেন্ট্রেটেড প্লাজমা পাচ্ছি। কনসেন্ট্রেটেড প্লাজমা পেলে সেটাকে আমরা কি বলতেছি, এটার অসমোলালিটি বেড়ে গেছে, তার মানে সেরাম অসমোলালিটি বেড়ে গেছে। আবার ইউরিনে এখন বেশি বেশি ওয়াটার যাচ্ছে, ওয়াটার যাওয়া মানে কি, ডাইলিউট হয়ে গেছে, ডাইলিউট হয়ে যাওয়া মানে হচ্ছে অসমোলালিটি কমে গেছে, তার মানে ইউরিনের অসমোলালিটি কমে গেছে। আবার এইমাত্র আমি বললাম যে সোডিয়ামের ঘনত্ব কনসেন্ট্রেশন ব্লাডে বাড়ছে, প্লাজমায় বাড়ছে, তার মানে আমরা এখানে হাইপার নেট্রেমিয়া রিস্ক পাচ্ছি। যেহেতু অসমোলালিটি বাড়ছে, তার মানে এটাকে আমরা বলবো হাইপারটোনিক, হাইপারটোনিক। আর এই তো হাইপার নেট্রেমিয়া, তার মানে আমরা ডায়াবেটিস ইনসিপিডাসে পাবো হলো হাইপারটোনিক হাইপার নেট্রেমিয়া। এখন এক্সামে খুব কমন একটা ট্র্যাপ হতে পারে যে হাইপোনেট্রেমিয়া মানে কি হাইপোটোনিক, আমরা একটু আগে হাইপোটোনিক হাইপারনেট্রেমিয়া পড়লাম না, সব হাইপোনেট্রেমিয়া মানেই লো সেরাম অসমোলালিটি না। ধরেন সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া আছে, এখন ব্লাডে গ্লুকোজ এত বেশি যে গ্লুকোজ নিজেই এক্সট্রা সেলুলার অসমোলালিটি বাড়িয়ে দেয়। আমরা একটু আগেই পড়ছিলাম যে সেরামের যে অসমোলালিটি, এটাতে তিনটা জিনিস বেশি ইফেক্ট ফেলে, আমরা এবং ফর্মুলাতে আমরা এই তিনটা জিনিসই দেখছিলাম, যে সোডিয়াম 2 সোডিয়াম, কারণ এটার সাথে আমরা অ্যানায়ন রাখবো, সাথে ছিল হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং গ্লুকোজ। এখন সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়াতে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন গ্লুকোজের পরিমাণ যদি বাড়ে, তার মানে ব্লাডের যে অসমোলালিটি, এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে অসমোলালিটি সেটা বেড়ে যাচ্ছে, এবং আমরা সেই ইন্টারে স্কুলে পড়ছি যে ফ্লুইড কম কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গায় যায়, তার মানে আমাদের সেলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের থেকে গ্লুকোজ বেশি হওয়ার কারণে যখন এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলালিটি বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তখন সেলের ভেতর থেকে ওয়াটার শিফট হয়ে সেলের বাইরে চলে আসছে। তার মানে এখন কি হবে, এখন যেটা হবে যে আমাদের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড প্লাজমা সেটার কনসেন্ট্রেশন কমে যাবে, মানে সেখানে ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে। তার মানে মেজার্ড অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্ট প্লাজমায় যেই পরিমাণ সোডিয়াম নর্মালি পাওয়া যেত, তার থেকে এখন কম পরিমাণ সোডিয়াম মেজার্ড হবে এবং গ্লুকোজ আবার বেশি থাকবে। এখন গ্লুকোজ বেশি থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা সেরাম অসমোলালিটি খুব একটা কম পাবো না, কিন্তু ওয়াটার বেড়ে যাওয়ার কারণে মেজার্ড অ্যামাউন্ট যে প্লাজমা, সেই প্লাজমায় সোডিয়াম কমে যাবে। তাহলে এক্সাম ট্র্যাপের এটা চলে গেল। এরপরে আমরা দেখব একটা কমন কনফিউশন যে অসমোলালিটি আর অসমোলারিটি এটা কি সেম? না, এটা সেম না। পার কেজি সলভেন্টে যেই পরিমাণ অসমোল থাকে সেটা হচ্ছে অসমোলালিটি, আর পার লিটার সলিউশনে যে পরিমাণ অসমোলস থাকে সেটা হচ্ছে অসমোলারিটি। আমরা ল্যাবে যখন সেরাম মেজারমেন্ট করি তখন আমাদের অসমোলালিটিটাই বেশি মেজার করা হয়, এ কারণে আমরা সেরাম অসমোলালিটিকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি। এরপরে আমরা দেখব অসমোলার গ্যাপ। আমরা যে ল্যাবে দেখি অসমোমিটার, সেই অসমোমিটারে যখন আমরা সেরাম অসমোলালিটি মেজার করব তখন একটা ভ্যালু পাবো, কিন্তু আমরা যে ফর্মুলাটা পড়েছি সেই ফর্মুলায় যদি আমরা আলাদা আলাদাভাবে মেজার করা সোডিয়াম, গ্লুকোজ এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের যে অ্যামাউন্ট সেটা বসায় দেই, তাহলে অন্য একটা ভ্যালু পাবো। সো এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে অসমোলার গ্যাপ, অর্থাৎ মেজার্ড অ্যামাউন্ট অসমোলারিটি মাইনাস ক্যালকুলেটেড অসমোলারিটি। নর্মালি এই গ্যাপ খুবই ছোট থাকে, সাধারণত প্রায় 10 মিলি অসমোল পার কেজি এর নিচে, কিন্তু যদি এই গ্যাপটা সিগনিফিকেন্টলি বেড়ে যায় তখন ব্লাডে এমন কোনো আনমেজার্ড অসমোল আছে কিনা ভাবতে হবে, যেমন মিথানল, ইথিলিন গ্লাইকল বা অন্য কিছু এক্সোজেনাস সাবস্টেন্স। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, সেটা হচ্ছে অসমোলারিটি
আর টোনিসিটি কিন্তু পুরোপুরি এক না। আমরা যে অসমোলারিটি বাড়লেই টোনিসিটি বেশি বলছি, কম বললেই অসমোলারিটি কম হলেই টোনিসিটি কম বলছি, বাট দে আর নট এক্স্যাক্টলি ইকুয়াল। এখানে মেন পার্থক্যটা হচ্ছে যে অসমোলারিটি যখন আমরা মেজার করি তখন কোন সেলটা সেল মেমব্রেন ক্রস করতে পারে নাকি পারে না সেটা আমরা হিসাব করি না। কোনো একটা পার্টিকেল সে সেল মেমব্রেন ক্রস করতে পারুক বা না পারুক সেটা অসমোলারিটির মধ্যে কাউন্ট হয়। কিন্তু টোনিসিটিতে আমরা শুধুমাত্র যে সকল পার্টিকেলগুলো সেল মেমব্রেন ক্রস করতে পারে না সেগুলোকেই কাউন্ট করা হয়। যেমন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, আমরা বলছি এটা আমাদের যে ফর্মুলা ছিল সেখানে আমরা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইউজ করছি, কিন্তু ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সেরাম অসমোলারিটি বাড়াতে পারে, কিন্তু এটা সেল মেমব্রেন ক্রস করতে পারে না। সেল মেমব্রেন ক্রস করতে না কারণে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আমরা ইফেক্টিভ টোনিসিটিতে কন্ট্রিবিউট করে বলে ধরি না। এই কারণে টোনিসিটিতে ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের কোনোই সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন নাই। এই কারণে ইফেক্টিভ অসমোলারিটি কাউন্টের সময় আমরা বি ইউনিটকে বাদ দিয়ে দিই। এবার আমরা একটা কুইক রিক্যাপ করব যে অসমোলারিটি হচ্ছে পার কেজি ওয়াটারে কী পরিমাণ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে সেটাই হচ্ছে অসমোলারিটি। দ্বিতীয় হচ্ছে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা। আরেকটা হলো যে সিয়াদে অসমোলারিটি কমবে, ডায়াবেটিস ইনসিপিটাসে অসমোলারিটি বাড়বে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সোডিয়াম অ্যালোন ইজ নট টোনিসিটি। শুধুমাত্র সোডিয়ামের উপরে টোনিসিটি বা অসমোলারিটি ডিপেন্ড করে না, এখানে সোডিয়ামের সাথে কন্ট্রিবিউশন করে হতো তার অ্যাকম্পানিং যে অ্যানায়ন আছে সেগুলো, আবার একই সাথে আছে হচ্ছে গ্লুকোজ এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তো আমরা এখন একটা সিরিজ বানাচ্ছি যেখানে আমরা হচ্ছে ব্লাডের যে ইলেকট্রোলাইটের গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো কভার করব। আর আমাদের যে এই স্লাইডটা সেই স্লাইডটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সেই টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে থাকবে।